আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজামুখী ফ্লোটিলার নৌযান ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ। একটি জাহাজ এখনও মুক্ত থাকার তথ্য। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ইচ্ছুক প্রতিষ্ঠান। কার্যালয় ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই উল্লেখযোগ্য হারে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা, একেবারেই নেই ৩২ প্রতিষ্ঠানে। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যু। চিন্তাশীল ও বরেণ্য গুণীর বিদায়ে সব স্তরের মানুষের মাঝে শোক। এবং প্রথম টি-20তে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত টানা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জয়। সংবাদ শিরোনামকে জানাচ্ছিলাম। এখনকার সংবাদে আছেন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটিমাত্র নৌযান আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ডজন খানেক জাহাজ থেকে শত শত কর্মীকে আটক করেছে তারা। শুক্রবার ভোর পর্যন্ত একদিন ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। রিপোর্ট করছেন আমিনুর রহমান সুপ্তি। খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব ত্রাণবাহী নৌযানে থাকা অধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল। দ্য ম্যারিনেট নামে একটি নৌযান এখনও আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে মোট ৬ জন আরোহী রয়েছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকার কর্মী সিনান আকিলতু। জাহাজ থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, তারা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছেন। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘন্টায় প্রায় ৩.৭৮ নটিক্যাল মাইল, অর্থাৎ ৭ কিলোমিটারের সমান। গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। ইনস্টাগ্রাম পোস্টে ফ্লোটিলার সংগঠকরা বলেছেন, ম্যারিনেট নৌযান এখনও যোগাযোগের আওতায় রয়েছে। ম্যারিনেট ফিরে যাবে না উল্লেখ করে তারা আরও লিখেছেন, গাজা একা নয়, ফিলিস্তিনিকে কেউ ভুলে যায়নি। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষক করতে চায় এমন একটি প্রতিষ্ঠানের অফিস এক কক্ষের। একটি কার্যালয় ভাগাভাগি করা অন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে। আরেকটির অফিসের ঠিকানা নির্মাণাধীন ভবনে, কাজ চলে পাশের আরেকটি ভবন থেকে। চ্যানেলের সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। দেখুন শাকের রানানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল ৫৬৩টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৭৩টিকে বাছাই করেছে ইসি। আরও পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত হবে তালিকা। প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে ৬টি কার্যালয়ের ঠিকানা যায় চ্যানেল আই টিম। ইসির তালিকায় থাকা বাসাবো জনকল্যাণ সংস্থার ঠিকানা উল্লেখ করা হয়েছে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ২১ টাওয়ার। এ নামে একটি নির্মাণাধীন ভবন আছে, কিন্তু ওই সংস্থার কোনো কার্যালয় নেই। মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ এলাকায় বাসাবো জনকল্যাণ সংস্থার যে ঠিকানাটি দেওয়া হয়েছে, তো সেই ঠিকানা আমরা এসে দেখলাম যে এটি একটি নির্মাণাধীন ভবনের এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে। তবে এটি এখনও কাজ সমাপ্ত না হওয়ায় পাশের একটি ভাড়া ভবনে এটির যিনি আবেদন করেছেন তিনি সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর কম্পিউটার সব আছে, যে তোমার ভাড়া বাড়ি, আমি ওখানে চলে যাব, দেখে আমার এখনো যে অবস্থায় আছে। আরেকটি সংস্থা বিয়ান মনি সোসাইটি, মোহাম্মদপুরের বাবর রোডে তাদের অফিস, কিন্তু ঠিকানায় গরমিল। ইসির তালিকায় বিয়ান মনি সোসাইটি নামে মোহাম্মদপুরের বাবর রোডের যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ১৬/১৬ বাবর রোড মোহাম্মদপুর। তবে আমরা এখানে এসে দেখেছি যে এই যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানায় একটি গরমিল আছে। সেখানে আসলে ব্লক বি হবে সেটি কিন্তু পত্রিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা নেই।
অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস ফার্মগেটের ইন্দিরা রোডে 3 তলায় তাদের অফিসে একপাশে একটি লিগ্যাল কাউন্সিল, অন্যদিকে ভাষা শিক্ষা কার্যক্রম। তাদের যে কক্ষগুলো রয়েছে তার একপাশে ভাষা শিক্ষার একটি ব্যবস্থা রয়েছে এবং পাশে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা লিগ্যাল কাউন্সিল এখানে দেয়া হয় মানুষকে। সেটআপ রয়েছে, কিন্তু আমরা এখনো যেহেতু ইলেকশন কমিশনের আগেই কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স না পাইলে ওই ব্যাপারে আমরা এখন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি না। মিরপুরের কাফরুলে পাথওয়ে নামে একটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। 3 রুমের ভাড়া বাসায় চলছে কার্যক্রম, সদস্য সংখ্যা 25 জন। সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাথওয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং এই বিষয় নিয়ে আমরা জানতে যে পাথওয়ের যে অফিসটি ঢাকার অফিস মিরপুরে, সেখানে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং 3 রুমের একটি এখানে তাদের অফিস এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাদের 5টি এরকম অফিস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিভিন্ন কার্যক্রম চলছে নির্বাচন সংশ্লিষ্ট। নির্বাচন কমিশনের কাছে আমাদের কয়েকটা দাবি আছে। তার ভিতরে প্রথম হচ্ছে যে যারা আমাদের ওখানে প্রতিনিধিত্ব করবে তাদেরকে একটা বডি ক্যামেরা দেওয়ার জন্য। মিরপুরের রূপনগরের ঠিকানায় আছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 1 রুমের ভাড়া বাসায় তাদের কার্যক্রম চলছে, সদস্য সংখ্যা 36 জন। আমরা এখন মিরপুরের আরেকটি এলাকায় এসেছি, সেখানে আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে যারা আবেদন করেছেন, এটির নাম হচ্ছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এখানকার যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার, এখানে 2টি রুম, এখানে 2টি রুমকে আসলে একটি পার্টিশন ছিল, সেই পার্টিশনটি ভেঙে দিয়ে একটি রুম করা হয়েছে। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ভলান্টিয়ার পর্যবেক্ষক আমরা আরও বেশি ইনভলভ করতে পারবো এই নির্বাচনে। এবার একটু ঢাকার বাইরে, সাভারের বিরুলিয়ায় কালিয়াকোর গ্রামে রিজডা নামে একটি পর্যবেক্ষক সংস্থার অফিস। এর সদস্য সংখ্যা 1000-এর ওপরে বলে দাবি তাদের। আমরা এবার এসেছি সাভারের বিরুলিয়ার কালিয়াকোর গ্রামে। এখানে রিজডা বাংলাদেশ নামে একটি সংস্থা বা এনজিও, তারা নির্বাচন কমিশনে পর্যবেক্ষক হিসেবে তারা দায়িত্ব পালনের জন্য আবেদন করেছেন। এবারকার গুরুত্ব, ভোটের গুরুত্বটা আরও অনেক বেশি। তা ভোটটাও যেন নষ্ট না হয় সেদিক দিয়েও আমার দিকটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা সেইভাবে সেট করব আমাদের ম্যান পাওয়ারগুলোকে। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে 20 অক্টোবরের মধ্যে ইসিতে লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত করা হবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সবজির দাম বাড়ছেই। পেঁপে আর আলু বাদে বেশিরভাগ সবজির দাম বাড়তি, কোনোটির দাম 100 টাকার বেশি। তবে সব কিছু ছাপিয়ে কাঁচামরিচের কেজি 300 ছাড়িয়ে 400 টাকার ঘরে। সব ধরনের মুরগির দাম গড়ে 20 টাকা বেড়েছে। তবে চাল, আটা, তেল সহ মশলার দাম আগেই বেড়ে উচ্চমূল্যে স্থির রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে স্বাভাবিক ব্যস্ততা, পূজার ছুটির আমেজে খানিকটা কম। নিত্যপণ্যের দোকান থেকে মাছের বাজার, সবজি বিক্রেতা, সবখানেই কম ক্রেতার উপস্থিতি। সব সবজির দামই বেশি। সবচেয়ে বেশি দাম হলো বেগুনের। বেগুন আমার দোকানে যেটি আছে এটি 120 টাকা 40 টাকা কেজি বেশি, কিন্তু বেগুন 200 টাকা কেজি আছে। আমাকে বেশি কিনাও ভালো না, বেশি কিনা একবারে খারাপ। এই স্বাধীন বানাইছে না, স্বাধীনের পর আমাকে অবস্থা খারাপ। এই সাধারণ দোকানে মনে হয় 2-1 লাখ টাকা লস হয়ে গেছে। এই টিকা আছি নাক বাসা দিয়া। চাল, আটা, তেল সহ মনোহারী পণ্যের দাম বাড়েনি। তেলের দাম আমরাও শুনছি যে আসলে বাড়বো, তবে এখনো মার্কেটে ওই আগের তেলই আছে, এখনো বাড়ে না। যেটা বাড়বে সেই তেলটা এখনো মার্কেটে আসে না। এখন আসলে ডাল চাল যা আছে এটা 1 সপ্তাহ আগে যেরকম ছিল এখন একই দাম, এটি কোনো বাড়াও না কমও না। কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন ও সবজির দামে অসন্তুষ্ট ক্রেতারা। গত সপ্তাহে ছিল 160 থেকে সর্বোচ্চ 200 টাকা কেজি, গতকাল ছিল 400 টাকা কেজি, আজকে আবার কমছে একটু। গতকাল 400 ছিল। ওই ভিতর দিয়ে কিনতে হবে আনমরিচ, কিছু কম পাওয়া যাবে 10-20 টাকা। টমেটো কিনছি 170 টাকা কেজি, আর আপনার সিম কিনছি 150 টাকা কেজি, আর কাঁকরোল কিনছি আপনার হচ্ছে 70 টাকা কেজি। হালকা খাইবেন 200, অনেক দাম বেশি, পূজার লেগে বন্ধ। এবার 20 টাকা 25 টাকা করে বেড়ে গেছে দরটাতে।
গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, ছাগলের মাংস 1000 টাকার উপরে, ডিমের ডজন 130 টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বলছে, গত 4 বছর ধরে এ সংখ্যা কমে বর্তমানে দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই। রিপোর্টার বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। একটি দেশের উচ্চশিক্ষা কতটা এগিয়ে তার অনেকগুলো মানের মধ্যে একটি হচ্ছে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। প্রতিবেশী দেশ ভারতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ। এরপরই আছে চীন, 7 থেকে 8 লাখ বিদেশি শিক্ষার্থী আছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ইউজিসির প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশের 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 21টি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 633 জন। 2022 ও 2021 সালে ছিল যথাক্রমে 670 ও 677 জন। বর্তমানে দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই। কোনো দেশে ফরেন স্টুডেন্ট নিয়ে আসা এটি একটি পরিকল্পনা না, এটি একটি সংস্কৃতির অংশ হতে হবে, এবং সেটি আপনি যতক্ষণ করতে না পারবেন সেটি আসলে সম্ভব না। আপনার একটা ফরেন স্টুডেন্ট আনার জন্য বাইরে যে প্রমোশন দরকার হয় আপনার, সেটাকে আমরা করি, সেটা সম্মত করছি না। বিভিন্ন দেশ থেকে বছরে 5000-এর বেশি শিক্ষার্থী চীনে নিয়ে আসেন দেশটির চাংশার সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর মারুফ মোল্লা। ইন্টারন্যাশনাল কি দেখে আসলে? 1 নম্বর দেখে ওই দেশটা সেফ কিনা, নাম্বার 2 ওই দেশের ইউনিভার্সিটি কোয়ালিটিফুল কিনা, এবং এডুকেশন এনভায়রনমেন্ট খুব ভালো কিনা, ফ্যাসিলিটিস ভালো কিনা, এবং ওই দেশের টিউশন ফিস, অ্যাকোমোডেশন ফি কম অথবা স্কলারশিপ দেয় কিনা, এবং এর পাশাপাশি জব অফারগুলো কেমন। তো আমাদের দেশ আমরা আরো ভালো করতে পারবো। আমাদের দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট এবং পাবলিক, কিন্তু এটাকে যদি আমরা আরো ফ্রেন্ডলি, আরো অ্যাডভার্টাইজ করে আমরা ওভারসিসে পৌঁছাইতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 112 জন বিদেশি শিক্ষার্থী আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক, কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 96 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শোকাহত চ্যানেল আই পরিবার। শুভানুধ্যায়ীরা বলেছেন, আহমদ রফিক বেঁচে থাকবেন তার কর্মময় জীবনের মধ্য দিয়ে। রিয়াজ ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2 মাস ধরে কিডনি ও বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক, কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তার হার্ট অ্যাটাক হয়। রাত 10:12 মারা যান আহমদ রফিক। 10:12 উনি একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন, এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। গুণী এই মানুষটির মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন আহমদ রফিকের কর্মময় জীবন নিয়ে। ম্যাডাম মারা গেল 2006 সালে। স্যারে বলল, তুমি আমি যাই পর্যন্ত বাচ্চা আছি এই পর্যন্ত তুমি আমার সাথেই থাকবা, কোনোদিন যাইবে না। ভাষা সংগ্রামী আহমদ রফিক অসুস্থ ছিলেন। আমরা ঢাকার বিভিন্ন হাসপাতালে, ল্যাবেড, হেলথ অ্যান্ড হোপ এবং সর্বশেষ বারডেম হাসপাতালে দাদার চিকিৎসা করাই। নীতিবান লোক ছিলেন, ওনার মতো এখন নীতিবান লোক এবং ভালো লোক, চরিত্রবান লোক বোধহয় বাংলাদেশের দ্বিতীয় লোক আছে কিনা অসম্ভব। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। একাডেমিশিয়ান তার সাহিত্য গবেষণার জন্য যে কাজগুলো করেন, তিনি নিজ দায়িত্বে সেই কাজগুলো করে গেছেন। এই কারণে আমি মনে করি ভাষা সংগ্রামী হিসেবে আহমদ রফিক যতটা গুরুত্বপূর্ণ, সাহিত্যিক এবং গবেষক হিসেবে তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। চ্যানেল আইয়ের সাথে আহমদ রফিকের ছিল নিবিড় সম্পর্ক। ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন আর উদ্যোগে যুক্ত হয়েছিলেন গুণী এই মানুষটি। রবীন্দ্র মেলায় তাকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই।
এক সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানিয়েছিলেন তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশার কথা। সাধারণত মুক্তি সংগ্রামী বলুন, বিপ্লবী বলুন, সূচনাটা ঘটায় কিন্তু শিক্ষিত সচেতন মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ, রাজনৈতিকভাবে বা সংঘবদ্ধভাবে বা এককভাবে যাই হোক। তো আমাদের সেই সচেতন মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে। আমাদের দেশের একটা বৈশিষ্ট্য হলো 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতি রাজনীতিকে পথ দেখিয়েছে। ভাষা সংগ্রামী আহমেদ রফিকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তিনি তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজকে দান করে গেছেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন আয়োজনের কর্মকাণ্ড দৃশ্যমান করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। রাজধানী নিউমার্কেট এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধনে যোগ দিয়ে তিনি বলেন, পদক্ষেপ নিতে ভুল হলে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ঘটবে। নির্বাচনী প্রতীক এবং পিআর নিয়ে কিছু দলের দাবির সমালোচনাও করেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আওয়ামী লীগ ধ্বংস করে গেছে। সেগুলির সংস্কার একা কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়ও তাতেও সম্ভব না। দেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গাজীপুরে কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জন হলেন অলিউল্লাহ এবং শিশু তামিম। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত আহতরা সফিপুর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। রাজধানী মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মিরপুর 10 নম্বরে যাত্রীদের নামিয়ে দিয়ে চালক ও সহযোগীকে মারধর করে দুর্বৃত্তরা। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কাফরুল থানা পুলিশ বলছে, বাসটি সেনপাড়ায় পৌঁছানোর পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাংলাদেশে রক্তের ক্যান্সার এবং অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা দিলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। বাংলাদেশের প্রথম UHA/HSB হেমাটোলজি রিটোরেলে তারা বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায় বাংলাদেশেও সেসব নিশ্চিত করা প্রয়োজন। ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন EHA এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ HSB শুক্রবার রাজধানীতে যৌথভাবে এ আয়োজন করে। দুদিনের বৈজ্ঞানিক সম্মেলনে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এতে আন্তর্জাতিক এবং স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আমিনুল লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। সম্মেলনে মাইলয়েড ও লিম্ফয়েড ম্যালিগন্যান্সি সহ হেমাটোলজিক্যাল নানা রোগ এবং চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। দৈনিক প্রথম আলো সিনিয়র রিপোর্টার, কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট রিপোর্টার মঞ্জুর কাদের জিয়ার বাবা এবং চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী শমনুর মনির কোনালের শ্বশুর নুরুল আফসার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। নুরুল আফসারের আরেক ছেলে সাংবাদিক মোর্শেদ নোমান। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় দারোগার হাটের উত্তর ফেদাইনগর গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ জুমা তাকে দাফন করা হবে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
মা ইলিশ রক্ষায় ৩রা অক্টোবর মধ্যরাত থেকে ২৫শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞার তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন তারিখ পরিবর্তনের সুযোগ নেই। মোর্শেদ আলম ও মহিউদ্দিন মুরাদের দেওয়া তথ্যচিত্রে রিপোর্ট করছেন আল মুকসি। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় পদ্মা মেঘনায় মা ইলিশ সংরক্ষণ, অবাধ বিচরণ ও প্রজনন ক্ষেত্র হিসেবে অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞার দিনক্ষণ ঘনিয়ে আসায় প্রায় ১.৫ লাখ জেলের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, তবে এবছর তা এগিয়ে আনা হয়েছে ৩ অক্টোবর মধ্যরাত থেকে। তাই তারিখ পুনর্বিবেচনার দাবি জেলেদের। অভিযানের আগ্রহের কারণে আমগো সমস্যা হয়েছে, কেন আমগো তো এবার মাছ টাছ নাই, আমগো জেলেরা মাছ পাই না, সব ঋণনীতিতে জড়িত। বড় বড় বঙ্গোপসাগর জেলেরা যায়, এরা কারেং জাল দিয়া আর সাদা জাল দিয়া পাইতান বানিয়া এরা গুড়া গুড়া মাছ সব নষ্ট করে লাইতেছে। সরকার এটার জন্য কোনো পদক্ষেপ নেয় না। আমকে অভিযান দিবে, হ্যাঁ ধরবো মাছের কমে আলায়। অভিযান দিলে সারা বাংলাদেশে ৭১ দিতে। অমাবস্যা ও পূর্ণিমাকে ঘিরে সময় নির্ধারণ হয়েছে, পরিবর্তনের কোনো সুযোগ নাই বলে জানান ইলিশ গবেষক। এখানে শুধু ডিম ছাড়াটা প্রধান উদ্দেশ্য নয়, সাগর থেকে মোহনাবে প্রধান নদ নদী মিঠা পানিতে নির্বিঘ্নে চলে আসা এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তাদের জায়গায় ফিরে যাওয়া, এটিই প্রধান উদ্দেশ্য। মা ইলিশ সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের জন্য যা যা করবি আমরা প্রত্যেকের অবস্থান থেকে ঠিক তাই দেখব। সরকার এবং জেলেদের সহযোগিতায় নির্দিষ্ট সময়ে ইলিশ নিরাপদে বিচরণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙন ও অতিরিক্ত লবণাক্ততায় হুমকিতে নোয়াখালী ও ফেনীর নদী তীরবর্তী উৎপাদন ব্যবস্থা। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট ভেঙে যাওয়ার পর বিনষ্ট হচ্ছে ফলের বাগান, ফসল ও সবজি। নিঃস্ব হচ্ছেন হাজারো কৃষক। জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। ২০২৪ সালে বন্যার পানির তীব্র চাপে ভেঙে যায় মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট। এরপর থেকেই জোয়ার ভাটায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। লবণাক্ত পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ক্ষতির মুখে কোম্পানীগঞ্জ, সোনাগাজী, দাগনভুয়া সহ নদী অববাহিকার কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। তেমনই একজন সোনাগাজীর চরদরবেশ গ্রামের মোশাররফ হোসেন। প্রবাস জীবন ছেড়ে দেশেই ভাগ্য ফেরাতে লিজ নেওয়া জমিতে মাল্টার বাগান করেন মোশাররফ। তবে নদী ভাঙন আর লবণ পানিতে নিঃশেষের পথে বহুদিনের লালিত স্বপ্ন। আমাদের এই বাগানটার ভিতরে লবণাক্ততা পানি উঠে যেতেছে, উঠে যাওয়ার কারণে এখন গাছগুলো সবই মারা যাইতেছে। মালদা বাগান এই পর্যন্ত আমাদের এই অনেকগুলা বাড়িঘর এগুলো তো সব চলে গেছে। এখানে দৈনিক ৪-৫ জন লোকে কাজ করতো, এখন বর্তমানে কোনো লোকে নেই। মুছাপুর রেগুলেটরটা যদি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা যায় তাহলে এই অঞ্চলের ফসলি জমি রক্ষা পাবে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অলরেডি মুছাপুর রেগুলেটর ডিজাইনের ড্রাফট হয়েছে, ক্লোজারের ড্রাফট হয়েছে, আর আমাদের বি স্ট্রং একটা প্রজেক্ট পাস হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এই প্রজেক্টটার কাজ শুরু হলে আমরা এর অন্তর্ভুক্ত জায়গাগুলোতে স্থায়ী প্রোটেকশন দিতে পারবো। জীবন ধারণের অবলম্বন রক্ষায় মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজামুখী ফ্লোটিলার নৌযান ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ। একটি জাহাজ এখনও মুক্ত থাকার তথ্য। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক প্রতিষ্ঠান। কার্যালয়ে ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই উল্লেখযোগ্য হারে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা, একেবারেই নেই ৩২ প্রতিষ্ঠানে। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যু, চিন্তাশীল ও বরেণ্য গুণীর বিদায়ে সব স্তরের মানুষের মাঝে শোক। এবং প্রথম টি-20তে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ, আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত টানা চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জয়। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।